আচ্ছা, বই দেওয়া একটা মানে 14 নাম্বারটা বাকি আছে। এসি আর হচ্ছে এবি বাহুর উপর বিই আর হচ্ছে সিএর। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি আর হচ্ছে ত্রিভুজ এইএফ, এদের ত্রিভুজ মানে আমরা কি বুঝি? ক্ষেত্রফল। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে এবি অনুপাত হচ্ছে কি এই স্কোয়ার। তো যেহেতু এখানে ত্রিভুজ এবিসি এর সাথে ত্রিভুজ এইএফ আছে, তার মানে কি ইএফটা কি করতে হবে? যোগ করতে হবে। এই প্রমাণটাও ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে ব্রহ্মগুপ্তের চতুর্ভুজটার মতো, মানে ছোট কিন্তু মানে অনেক বেশি, লাইনগুলোর মধ্যে অনেক বিশ্লেষণ আছে, ওই জন্য অনেক পারে বুঝে না, মুখস্থ করে যায়। তোমরা পড়ে লেখো, দেখো আমরা পড়ে আসছি যে সমস্ত বেসিক গুলা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 8.2-3 ছিল, যে একই চাপের উপর দণ্ডায়মান কি সকল বৃত্তস্থ কোণ পরস্পর কি সমান। তো আমাদের বিবেক বুদ্ধি কি বলে, যে সাপোজ একটা এখানে একটা চাপ আছে বা এখানে একটা রেখা আছে, তো এই পাশে একটা কোণ উৎপন্ন হলো, এই পাশে একটা কোণ আছে এবং বললো এই দুইটা কোণ সমান। তাহলে বিপরীত ভাবে আমরা বলতে পারি এই চারটা বিন্দুই একই বৃত্তের উপর অবস্থিত। এটা বুঝতে পেরেছি? কারণ এই চারটা বিন্দু যদি একই বৃত্তের উপর অবস্থিত না হয়, তাহলে তো এই দুইটা সমান হবে না। এখন দেখো এই যে চারটা যদি একই বৃত্তের উপর অবস্থিত হয়, তাহলে এই বি চাপের উপর কি এই কোণটা আর এই কোণটা দুইটা বৃত্তস্থ কোণ এবং দুইটা সমান। বুঝতেছি? তো এটা আমাদের এই এটা হচ্ছে একটা ভাগ ভাগ করে পার্ট পার্ট করে করতে হবে, সরাসরি করাটা একটু ডিফিকাল্ট হবে। এটা গেলো একটা কনসেপ্ট। আচ্ছা, এটা আসতেছে এবার। পাশাপাশি তোমরা পড়ে আসছো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্য কি। একটা চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় তার বৈশিষ্ট্য কি বলো? বিপরীত কোণগুলোর সমষ্টি 180। ভেরি গুড। আয়ত হয় সামান্তরিক হয় আয়ত, আর রম্বস হয় কি বড়। দেখো আর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে দেখানো ছিল, যে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা কি অন্তস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের সমান। যোগ করে না। তার কারণ হচ্ছে যে এই যে কোণটা আছে, এই কোণ সমান সমান হচ্ছে সেই কোণ না। বৃত্তস্থ যদি হয় তাহলে কি সরি, বৃত্তস্থ যদি হয় তাদের বিপরীত কোণগুলোর সমষ্টি কি হয় 180 হয়। যে এ কোণ আর হচ্ছে সি কোণ। আর এই কোণটাকে যদি আমরা মনে করো থিটা ধরি, আবার সি কোণ প্লাস থিটা কত হবে? এখন এই দুইটা যদি আমরা সমান করি, এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু হচ্ছে সি কোণ প্লাস হচ্ছে কি থিটা। থিটা সি কোণ কাটাকাটি যায়, তাহলে থিটার ভ্যালু কি হবে? এ হবে। যে এই কোণটা আর হচ্ছে যে এই কোণটা সমান হবে। চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে ওই কোণটার, যার বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমান। ঠিক আছে? এই একটা বেসিক আমাদের কাজে লাগবে। অনেকগুলো বেসিক এখানে কম্বাইন করতে হবে, তার মধ্যে এই দুইটা আছে। আচ্ছা, তো লিখবে এটা, যারা আগে লেখা হয় তারা লিখে নিতে পারো। বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো সমান হবে, বিপরীত কোণগুলো সম্পূরক হবে, মানে এদের সমষ্টি 180 ডিগ্রি হবে।
আর যে কোনো অন্তস্থ কোণ আর কি বহিস্থ কোণ যোগ করে সবসময় কি হয়? 180 হয়। বাহ, ষাটের বোতাম লাগাও এখানে। দেখো এই যে কোণগুলো আছে, আমরা যদি এভাবে হচ্ছে বিসি, তারপরে হচ্ছে এফ ই, দেখো এখানে হচ্ছে হলো যে ওই কিছুক্ষণের জন্য এটা মুছে ফেলি। দেখো এই কোণটা কি কোণ, ভালো করে দেখো এই কোণটা কি, বিই হচ্ছে এসি এর কোণ লম্ব, মানে এটাও সমকোণ আবার এটাও সমকোণ। সিএফ হচ্ছে কার কোণ লম্ব, লম্ব, এটাও সমকোণ, এটাও কি সমকোণ। মাঝখানে ইএফ লাইনটা আমাদের একটু ঝামেলা করে ফেলছে, তো এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো যেটা জেনারেল ম্যাথে আমরা পড়ে আসছি, এবং আজকে আমরা যেটা আবার রিপ্লে মানে আবার পরে কি করতেছি, রিভিশন দিচ্ছি। এই যে এখানে যেটা আছে যে বিসি, বিসি কে যদি আমরা বিসি এর সাপেক্ষে এই দুইটা কোণ সমান না, সমান কেন, দুইটাই কি, দুইটাই দুইটাই হচ্ছে সমকোণ, এই জন্য সমান। এখন বিপরীত ভাবে তাহলে কি বলবো, এই চারটাই হচ্ছে কি সমবৃত্ত, চারটাই কি সমবৃত্ত, বাট স্পেশালি এখানে যেটা হবে বিসিটা ব্যাস হবে, কি হবে, ব্যাস হবে। নর্মালি যে কোনো রেখার উপর যখন দুইটা কোণ সমান হবে, দুইটা কোণ সমান হবে তখন এদেরকে আমরা কি বলবো, সমবৃত্তস্থ, এরা একই বৃত্তের উপর অবস্থিত। তখন এই বিসি লাইনটা যেটা আছে এটা যে কোনো লাইন হতে পারে। বাট যদি সমকোণ হয়ে যায়, কি হয়ে যায়, সমকোণ, তখন বিসিটা কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা এই যে চতুর্ভুজ হিসাব করি, কি হিসাব করি বলো, চতুর্ভুজ বিসিইএফ, এই চতুর্ভুজটা হিসাব করি। এই যে আমি এবার কিছুক্ষণের জন্য এই লাইনগুলোকে অদৃশ্য করে দিলাম, এটা আর এটা, এই চারটা কি বলো, এই চারটা হচ্ছে সমবৃত্তস্থ, একই বৃত্তের উপর অবস্থিত এই চারটা বিন্দু। এখন কিন্তু কোণ যেটা আছে, দেখো এই চতুর্ভুজের বিসিইএফ তার কোণগুলো কি কি বলো দেখি। কোণ হচ্ছে যে এখানে বি কোণ, সি কোণ, এটা পুরোটা কিন্তু আসছে, এটা কিন্তু সমকোণ না, সমকোণ তো একটু বড় তাই না, আর সমকোণ ছিল দেখো একটু, সবাই কি বুঝতেছো, একটু ছিল সমকোণ। তাহলে এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, বড় দেখি সবাই। এ এফ সি এই কোণটাকে লেখা যায় কি, সরি এ এফ ই, এ এফ ই এই কোণটাকে লেখা যায়, ভালো করে দেখ, কোণ সি, ভেরি গুড, কোণ সি যে বলছে সেটি বলছে, বাকি বুঝে নাকি। এই যে চারটা বিন্দু সমবৃত্তস্থ, এই যে অন্তস্থ কোণ, এই চারটা কি কোণ, অন্তস্থ কোণ। এই যে কোণটা, এই কোণটা কি, এই কোণের কি কোণ, বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের বৈশিষ্ট্য কি, এই যে কোণের অন্তস্থ বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমান, ইকুয়াল টু হচ্ছে সি কোণ বা এসিবি কোণ, কি কোণ, সি কোণ অথবা এসিবি কোণ। বুঝছিলেন? সেম ভাবে, সেম ভাবে আমরা লিখতে পারি হচ্ছে যে
এ ই এফ কোণ, এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে কি কোণ বি হবে, যেটাকে লিখতে পারি এ বি কি সি কোণ। রিজনটা কি? যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণের সমান। তোমরা রেকর্ড দেখে দেখে লেখা দেখে নিও, শুনে শুনে, অথবা সবার কাছে গাইড বা টেক্সট তো আছে। একটু কিন্তু ক্লিয়ার? এখন দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, মানে বেসিক কাজটা হয়ে গেছে। এখন আমরা ত্রিভুজ নিব হচ্ছে ত্রিভুজ, যেহেতু এবিসি নিতে বলছে, এবিসি আর ত্রিভুজ হচ্ছে কি এ ই এফ। বলো এই দুটোর মধ্যে কি কি কোণ সমান? এবিসি আর হচ্ছে এ ই এফ। তো আমরা এখন একটু নোটেশন দিয়ে রাখি, তাই না? কোনটা কোনটা সমান আছে? এ এফ, এ এফ কি সমান আছে কিন্তু সি এর সাথে। আর এই কোনটা, এটাকে একটু ঠিক দিই না? এ এফ ই, এটা হচ্ছে প্রথমে আমরা লিখবো হচ্ছে এসিবি লিখবো, মানে প্রথমে যেহেতু আমরা এবিসি ত্রিভুজ নিয়েছি, প্রমাণও এবিসি টা আগে আছে। এসিবি কার ইকুয়াল এ এফ ই, আর হচ্ছে এবিসি হচ্ছে এ ই এফ, আর এই যে হ্যাঁ সাধারণ কোণ, আর এই যে বিএসসি কোণ যেটা আছে এখানে অবশিষ্ট দিয়ে করা দরকার আছে। অবশিষ্ট হচ্ছে যখন আমাদের কোনো কি অপশন থাকবে না, আমরা আমার দেওয়ালে পিক থেকে যাচ্ছে, আপনাকে এটা প্রমাণ করতে পারতেছি না, তখন হচ্ছে অবশিষ্ট। আর যারা শক্তিশালী ওরা হচ্ছে কি যখন তিনটেই প্রমাণ করতে পারবে তিনটেই দেখাই দিবে। বিএসসি কোণ আর হচ্ছে কি এফ এ ই কোণ অথবা ই এফ এ কোণ, এটা কি কোণ? সাধারণ কোণ। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এ ই এফ কি সদৃশ কোণী, এবং তাই এরা কি সদৃশ। তো আমরা বাকি যে এই কোণটা সাধারণ কোণ, ওকে আমরা একটা কি করি যে একসাথে দুইটা রসগোল্লা খাওয়াই দেবো, কেন? কারণ সে একাই হচ্ছে দুইটা ত্রিভুজে আছে, তাই না? আচ্ছা, একটা একটা করে খাওয়াই দেওয়া, দুইটা একসাথে খাওয়াই দিলে গলায় আটকে যেতে পারে। তো এখন হচ্ছে যে প্রথম ত্রিভুজ থেকে আমাদের বাহুগুলা কি এ বি, তারপরে হচ্ছে বিসি, তারপরে আমরা এসি নিলাম। তো এইখানে হচ্ছে হলো আমরা এই কাজটা আসলে করবো না, এখানে আমাদের কোনো বাহুর অনুপাত বের করতে পারা নাই। দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এটা পড়ে আসছিলাম যে দুটি ত্রিভুজ যদি কি হয় সদৃশ অথবা সদৃশকোণী হয়, তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হয়? হ্যাঁ, বাহুর বর্গের অনুপাতের সমান হয়। অনুরূপ দুইটি বাহুর বর্গের অনুপাতের সমান হয়, যার ম্যাথে এই যে 14.3 তে করা হয়েছে সদৃশকোণী ত্রিভুজ। ত্রিভুজ এরকম ছিল যে দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, এবিসি আর ডিই এফ, ভুলে গেছো? ইকুয়াল টু বিসি স্কোয়ার, আর কি ছিল? বিসি স্কোয়ার অনুপাত হচ্ছে কি এই যে ডিই এফ, ইএফ স্কোয়ার ছিল, ভুলে গেছো না? স্কোয়ার অনুপাত ছিল, স্কোয়ার। হ্যাঁ, দুটি ত্রিভুজ সদৃশ হলো, তুমি যেটা বলতেছো যে দুইটি ত্রিভুজের শীর্ষ একই হলে এবং ভূমিগুলো যদি একই রেখা বরাবর থাকে, তখন এদের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে কি ভূমিগুলোর অনুপাতের সমান। বাট দুটি ত্রিভুজ যদি কি হয় সদৃশ অথবা কি সদৃশকোণী হয়, তখন কি হবে? তখন হচ্ছে অনুরূপ বাহুগুলোর বর্গের কি অনুপাতের সমান। দেখে নিও, ক্লাস দেখে নিও, রেকর্ড দেখে নিও, করা আছে 14.3 বই আছে, বই থাকলে বই থেকে দেখতে পারো, কারোর কাছে বই থাকলে। তাহলে আমরা এখানে দেখো পরীক্ষা কিন্তু চেঞ্জ করে দিতে পারে, তো চেঞ্জ করলেও সমস্যা নাই। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এ ই এফ, তো যদি আমরা প্রথম ত্রিভুজ থেকে এবি বাহু নিই কি হবে? এবি এর অনুরূপ বাহুকে, এবির দুই হাতে কি আছে? এক হাতে রসগোল্লা, আর হাতে কি? কত হবে? এই হবে, এই যে এ ই স্কয়ার। অনেকে মিলাইতে পারে না, মানে অনেকে বলে, অনেকের মাথায় কাজ করি এবি যদি হয় তাহলে তো এ এফ হওয়ার কথা। কিন্তু আসলে ঠিক আছে, তাই না? কারণ এবি পাচ্ছে কি এক হাতে রসগোল্লা, আর এক হাতে কি টিক। তাহলে এই ত্রিভুজের রসগোল্লা আর টিক পাচ্ছে কে? এই এই যে এখানে দেওয়া আছে, পরীক্ষায় যদি অন্যগুলো দেয়, যদি দেয় হচ্ছে বিসি স্কয়ার অনুপাত, তাহলে বিসি স্কয়ার সাথে কি আসবে বলো? টিক আর স্টার, টিক আর স্টার কে পাইছে কে? ইয়া, এটা এটা ঠিক আছে, এটা দেখতে ঠিক আছে। আর যদি আমরা এসি স্কয়ার লিখি তাহলে কি হবে? তখন হবে এ স্কয়ার। তাহলে প্রথম থেকে আমরা একটু রিভিউ করি, ওকে? দেখো প্রথম থেকে রিভিউ হচ্ছে, প্রথমে এখানে হচ্ছে হলো যে দুটা লম্বা আঁকা আছে, ত্রিভুজ এবিসি এর বিই আর হচ্ছে কি সিএফ কি লম্ব। জাস্ট আমাদের লম্ব দিয়ে প্রমাণ করতে বলছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হবে 20। তো প্রথমে আমরা কি করলাম যে এখানে হচ্ছে যে এই যে সমকোণী যে ত্রিভুজ, এদেরকে আলাদা করে ফেললাম। মানে হচ্ছে যে এখানে যে লম্বা আঁকা হচ্ছে এটা একটা, এটা একটা। তো এই দুটা কোণ কি একই কোণ না? মানে সমান হচ্ছে, সমকোণটা ইম্পর্টেন্ট না, এই দুটা কোণ কি সমান। সমান কেন? লম্ব। তো একই পাশে কোনো রেখার যদি একই পাশে দুইটা কোণ সমান হয়, তো আমরা বলতে পারি যে এই চারটা বিন্দু হচ্ছে কি সমবৃত্তস্থ, সমবৃত্ত বা সমবৃত্তস্থ।
তার কারণ বেশি চাপের উপর কি দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। এই চারটাই একই বৃত্তের উপর অবস্থিত হবে। এখন এই যে তার মানে চতুর্ভুজটা আমরা কি পাচ্ছি, বি সি তারপরে কি ই এফ। এখন এই একটা অন্তস্থ কোণ, একটা অন্তস্থ, এটা একটা অন্তস্থ, এটা একটা অন্তস্থ। যদি আমরা এটা এই অ্যাঙ্গেলটা কাউন্ট করি, এই কোণটা কি কোণ, এই কোণের কি কোণ বলো, বহিস্থ কোণ। বহিস্থ কোণের বৈশিষ্ট্য কি, বিপরীত অন্তস্থ কোণের সমান। এটা সমান, এটা হচ্ছে এটা সমান দিয়ে রাখলাম জাস্ট। এরপরে আমরা দুইটা সদৃশ কোণ ধরে প্রমাণ করে ফেলতে পারি এই দুইটা কোণ সমান, পাশাপাশি এই কোণটা কি কোণ, সাধারণ কোণ। লেখো সবাই, নিজের মতো করে লেখো, যেভাবে লিখবে বুঝতে পারবে। এটা হচ্ছে 14 নাম্বার, অনুশীলনের 14 নাম্বার। আগে পরীক্ষায় অনেক আসতো, এখনো আসে, তবে একটু কম আসে, সৃজনশীল হওয়ার পর একটু কম আসে। তবে যেহেতু প্যাচ আছে, প্যাচ থাকার কারণে স্কুলের টিচারদের কাছে প্রিয়। গরম লাগে না? ঠিক আছে। এই সপ্তাহে এই সপ্তাহে মনে অফ থাকবে এক্সট্রা ক্লাস। এই সপ্তাহে এক্সট্রা ক্লাস অফ থাকবে, তাহলে পরীক্ষাটা এই সপ্তাহে অফ থাকবে, যেটা পরীক্ষা দেওয়া হবে, এমসিকিউ পরীক্ষা। মনে আছে তো নাকি বলে দিচ্ছি? আর তারপর 7, হ্যাঁ, ওটা তাহলে নেক্সট উইকে যখন এক্সট্রা ক্লাস হবে তখন ওই ক্লাসে নিয়ে। এই সপ্তাহে জেনারেল ম্যাথ 13.2। ইনশাল্লাহ এই সপ্তাহে তোমরা অ্যাটলিস্ট দুইটা খাতা পাবা ইনশাল্লাহ। সমকোণ হলে হবে, ব্যাপারটা এমন না, মানে সমান হলেই হবে। হ্যাঁ, সমকোণ হলে যেটা হবে, এটা ব্যাস হয়ে যাবে, কারণ তখন অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে। গাইড নেই, বেশি নাই। ও গাইড থেকে দেখলে লেখা 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 আছে। টেস্ট এবার এখন না, তোমাদের টেস্টের পরে। তুমি গাইড নিলে রয়্যাল গাইড নিয়ে নিবা, ওটা ভালো, রয়্যাল গাইডটা ভালো। হ্যাঁ যা। না দরকার নেই। দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 73। তোমাদের এটা বলে দিয়েছিলাম, প্রমাণ দেখায়নি সম্ভবত। এই যে 73 পৃষ্ঠায় দেখো, নিচে যে তিনটে প্যারা আছে ওখানে, কোন ত্রিভুজের লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্বের কি দ্বিগুণ। লিখিত প্রমাণ দেখাইছিলাম। আচ্ছা, দেখো তোমাদের ফার্স্টে এখানে বুঝতে হবে যে তাহলে দুটো বিষয় লাগবে, একটা হচ্ছে লম্ব কেন্দ্র, লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। ত্রিভুজের লম্ব বিন্দু কাকে বলে বলো? অঙ্কিত লম্ব ত্রয় যেখানে মিলিত হয় লম্ব বিন্দু। এই শীর্ষ থেকে লম্ব আঁকলাম, বি থেকে একটা লম্ব আঁকলাম, তারপরে হচ্ছে সি থেকে লম্ব আঁকলাম,
কোথায় মিলিত হয়েছে? ধরলাম হচ্ছে ও। লম্ব কেন্দ্রকে বা লম্ব বিন্দুকে ও ধরা হয়, কারণ এটার ইংরেজি নাম হচ্ছে অর্থ সেন্টার। কি সেন্টার? অর্থ সেন্টার। দেখো তারপরে হচ্ছে যে এখানে আহ তোমার হচ্ছে যে পরিকেন্দ্র। পরিকেন্দ্র হচ্ছে কি, এমন একটা বিন্দু। পরিবৃত্তের কেন্দ্রকে কি বলা হয়? পরি পরিকেন্দ্র বলে। পরিকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যেখান থেকে কি প্রত্যেকটা শীর্ষের দূরত্ব কি সমান। তো দেখো এটাকে ধরা হয় কি, এস ধরা হয়। কি ধরা হয়? সাধারণত এস দিয়ে প্রকাশ করে। তো এটা হচ্ছে যে এসটাকে এদিকে রাখো। এটা হচ্ছে পি। তাহলে প্রমাণ করতে হবে কি, দেখো পি। পিটা কি, হোয়াট ইজ পি বলো দেখি। পি বিন্দুটা কি? পি এর সাথে বিসি এর কোনো সম্পর্ক আছে? লম্বা আর কোনো সম্পর্ক নাই? দ্বিখণ্ডিত করে, ভেরি গুড। পরিকেন্দ্র না? সমাদ্বিখণ্ডিত করে। জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমান দিয়ে ভাগে ভাগ করে না। এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রই হচ্ছে ত্রিভুজের কি, বৃত্তের কেন্দ্রই হচ্ছে ত্রিভুজের কি পরিকেন্দ্র। দেখো তোমাদের এখানে বেসিক আমি দেখাচ্ছি, তো ভুলে গেছি, আমি আবার একটু রিভিউ করে দিই। যেহেতু তোমাদের ক্ষুধা আছে, এটা ভালো। ক্ষুধা থাকলে যখন তখন খাওয়ানো যায়, তাই না? দেখো পরিকেন্দ্রটা হচ্ছে যদি তুমি সাধারণভাবে কাউকে বুঝাও, তখন তুমি তাকে এভাবে বলতে পারো যে এমন একটা বিন্দু যেখান থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্ব সমান। একটা ত্রিভুজের ভিতরে অথবা বাইরে এমন একটা বিন্দু যেখান থেকে কি প্রত্যেকটা শীর্ষের দূরত্ব কি সমান। তাহলে তুমি যে কোনো একটাকে ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকলে কি হবে, তিনটা পয়েন্ট দিয়ে কি যাবে। এটা হচ্ছে বোঝানোর জন্য। কারণ সবসময় থিওরি দিয়ে বোঝানো কি যায় না। যেমন তোমাকে যদি কেউ বলে যে ভাই এসিড কাকে বলে, তো তুমি তাকে যদি বলো যে যা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে এসিড বলে। তো যে কিছু জানে না সে কি বলতে পারবে? তো সে বলবে যে তাহলে ক্ষারক কাকে বলে? তখন তুমি বলবে যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে কি বলে? তো তো বললো যে এবার বলো তাহলে লবণ তো নাম শুনছি, তো লবণ তো খাই আমরা, ভালো কথা। তো এটা রাসায়নিক ভাবে এটাকে কিভাবে বলে? তখন কি বলবে? এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় পানির সাথে যা উৎপন্ন হবে তাকে লবণ। তো এত কিছু খাওয়ার পরে বললো যে ভাই আমার একটু পানি, গলা শুকিয়ে গেছে, আমার একটু পানি দাও। পানি খাওয়ার পরে বলবে এবার বুঝছি পানি কাকে বলে। এসিড ও ক্ষারকের বিক্রিয়া লবণের সাথে যা উৎপন্ন হয় তাকে পানি। মানে একজনকে জিজ্ঞাসা করছে তোমার বাড়িটা কোথায়, বলে আমার বাড়ি ওই যে ওই স্কুলের সামনে। স্কুলটা কোথায়? কয় আমার বাড়ির সামনে। তো এখন বলো দুইটা কোথায়, কোন জায়গায়? বলো দুইটা সামনাসামনি। তো এখন এইভাবে বললে কি বুঝবে কিছু? তো এইখানে বোঝানোর জন্য আমরা কি বলবো সাধারণত যে পরিকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যেখান থেকে প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষের দূরত্ব কি সমান। এটা কিভাবে আসছে? বাট তোমরা এই যে জেনারেল ম্যাথে তোমাদের একটা সম্পাদ্য আছে, সম্পাদ্যকে আবার আবার পাবা। তো তারপরে বেসিক ক্লিয়ার করার জন্য আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের হচ্ছে কয়টা কেন্দ্র থাকে? সাধারণত চারটা কেন্দ্র থাকে। ভর কেন্দ্র তোমরা জানো সেটা কি? শীর্ষ থেকে বিপরীত বাহুগুলা যোগ করব, এরা এরা এদের নাম কি হবে? মধ্যমা। মধ্যমাত্রা যেখানে মিলিত হবে তার নাম কি? ভর কেন্দ্র। অন্তঃকেন্দ্র কাকে বলে? এই কি শিখছো? শিখো নাই তো, ওই যে এসিডের ক্ষারকের সংজ্ঞা দিচ্ছ। কোনগুলার এই যে প্রত্যেকটা ত্রিভুজের কোনগুলার সমান দুই ভাগ করলে যেখানে মিলিত হবে সেখানে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম দুইজন যেখানে মিলিত হয় তৃতীয় জন বলে কি তোমরা, তোমরা যেখানে আমিও কি সেখানে। দুইটা গেল। তাহলে একটা অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র হচ্ছে কি বলো? কোনগুলার সমাদ্বিখণ্ডক। কোনগুলার কি সমাদ্বিখণ্ডক ত্রয়। ভরকেন্দ্র কি? আর লম্ব কেন্দ্র খুবই সহজ, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর কি একবার তিনটা লম্বা। তো বাকি আছে আর কি পরিকেন্দ্র। পরিকেন্দ্র হচ্ছে বাহু ত্রয়ের সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক তো যেখানে নিতে হয় বাহুগুলা। অর্থাৎ
বাহুগুলা প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়। এই যে আমরা পরে এই বাহুটা সমান দ্বিভাগ করলাম, এই রেখা কি হচ্ছে লম্ব হবে, আবার কি হবে সমান দ্বিভাগে ভাগ করবে। আবার এই যে এটা করলাম, এরকম হলো। ঠিক আছে, এখানে যদি আমরা করে দেখা যাবে 3 নাম্বারটা এখান দিয়ে যাবে। দেখো তোমাদের এই যে বেসিকটা দেখা যাচ্ছে। আবার সামনে আসি ইনশাল্লাহ, আবার দেখা গেলে আমরা আবার কি দেখবো। এটাকে দিলাম ডি, এটা মনে করো ই, তারপরে এটা হচ্ছে এফ, একটা দিলে আর কি। দেওয়ার পরে দেখো এটা হচ্ছে এস, এস থেকে এই যোগ যোগ করলাম, বি যোগ করলাম, তারপরে এই দুটো ত্রিভুজ কি সর্বসমান হবে? এটা আর এটা ত্রিভুজ, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, এই বাহুটার এই বাহুটা কি সমান, এই বাহুটা কি বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ দুইটা কি, তার মানে বাহু কোণ বাহু, তার মানে এস ইকুয়াল টু কি লিখতে পারি, এস বি, এস ইকুয়াল টু কি এস বি। তারপরে এবার আমরা এই যে এখানেও কি লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে না, তাহলে এই বাহু আর এই বাহু কি, এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান, এই বাহু সমান, কেন সমান, লম্ব সমদ্বিখণ্ডক আঁকা আছে। অন্তর্ভুক্ত কোণ সমান, যেখানে এই বাহুটা কি বল সাধারণ বাহু। তাহলে এই দুটো থেকে লেখা যাবে কি এস বি ইকুয়াল টু কি এস সি। এই দুটো কম্বাইন করে কি লেখা যায়, এস এ ইকুয়াল টু এস বি ইকুয়াল টু হচ্ছে এস। এবার বুঝতে পারছি, এই কারণে যে কোনো একটাকে ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত আঁকি, তখন কি তিনটা বিন্দু দিয়ে কি যায়। তাহলে পরিকেন্দ্রের ব্যাসার্ধ ক্লিয়ার, ব্যাসে ক্লিয়ার। তার মানে এটা পরিকেন্দ্র হওয়া মানে কি, এখান থেকে লম্বা আঁকলে এটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। গণিতের ভাষায় বিন্দু থেকে রেখার দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। একটা বিন্দু আছে, একটা রেখা আছে, তুমি যদি বলো এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এগুলো দূরত্ব না, গণিতের ভাষায় দূরত্ব মানে কি লম্ব দূরত্ব। এইবার আসি আমাদের এখানে এটা কি বলছে, তোমাদের বই প্রমাণ দেওয়া নাই, বাট প্রমাণটা যেহেতু আমি জানি তোমাদেরকে দেখাই। লিখতে চাইলে রেকর্ড দেখে পরে এখান থেকে দেখি। লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু দেখতে পাচ্ছ, হুম, তো এখান থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, শীর্ষ এই শীর্ষের দূরত্ব কত, ও এ, বি শীর্ষের দূরত্ব কত, ও বি, সি এর দূরত্ব ও সি। ওরা বলছে যে কোনো একটা নেন, আমরা নিলাম ও এ নিলাম, ভালো কথা। পরিকেন্দ্র কোথায় আছে, এই যে এখানে, ইকুয়াল টু হচ্ছে 2 × থেকে যে শীর্ষ নেওয়া হয়েছে তার বিপরীত বাহুর পুরো মানে লম্ব দূরত্বের দ্বিগুণ। তাহলে কি হবে, 2 × কি হবে, এস কি হবে, এই শীর্ষ নিচে না আমরা, আমাদের তো অপশন ছিল ও এ, ও বি, ও সি, তিনটা অপশন ছিল, যে কোনো একটা নিতে পারি, ও বি ও সি যে কোনো একটা। তো এই থিওরি আমাদেরকে বলতেছে লম্ব কেন্দ্র থেকে, লম্ব বিন্দু থেকে যে কোনো একটা শীর্ষ যোগ করে যে দূরত্বটা আসবে, দূরত্বটা হবে যে শীর্ষ নেওয়া হয়েছে, যে শীর্ষ নেওয়া হয়েছে তার বিপরীত বাহু, এই শীর্ষের বিপরীত বাহু কি বিসি। কোথেকে দূরত্ব নিতে হবে এখন, পরিকেন্দ্র থেকে, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর যে দূরত্ব, এটা দূরত্বের দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। এখন সবাই বলো তাহলে অভিমুখ কত হবে, এই যে এখানে এস কিউ হবে, বুঝছিলে বুঝে। আর যদি আমাদের ওসি বলে সেক্ষেত্রে কি হবে, ও থেকে সি, সরি এই বের করলাম, ওই যে এটা যদি আর ধরি 2 × s। এবার বুঝতে পারছি যে ওইটা কি বলছে, প্রমাণ হয় না, মানে ওদের কথা আমরা বুঝতে পারছি এখন। এবার আমরা প্রমাণ করবো, তোমরা একটু এটা একটু লিখে নাও। এমসিকিউ তে আসে বেশি, আসছিল পরীক্ষা, ওটা দিয়ে আসছিল এই, তাহলে এবার আসতে পারে। সিলেবাস দিছে, অন্য সাবজেক্ট দিয়ে দিছে, কিছু দেয়নি। আচ্ছা জিজ্ঞাসা করলাম কেন, হ্যাঁ ফিজিক্স এর গুলা ফিরোজ স্যার আমার বলছে ফিজিক্স কেমিস্ট্রি দুঃখ, তো এই জন্য বললাম কি ম্যাথ ম্যাথ দিছে কিনা জিজ্ঞাসা করলাম। না যেটা বলছে এটা, এটা আমার কাছে থাকুক, এটা আমাকে যেতে বলছে, তোমাদেরকে যেতে পারো না।
হয়ে গেছে লেখা? আঁকার সময় আমরা অবশ্যই বিষমবাহু ত্রিভুজ আঁকবো। সমবাহু অথবা সমদ্বিবাহু আঁকলে কি সমস্যা হবে? হ্যাঁ, তখন দেখা যাবে যে পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, বর্গকেন্দ্র সব কি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে আমাদের এখানে প্রমাণ যেটা করতে হবে যে ও এ হচ্ছে কি হবে 2 × S3। তোমাদের বইয়ে প্রমাণ কি দেওয়া নেই। তো এইখানে আমরা যেটা করবো দেখো, অঙ্কন হচ্ছে এ বি এর মধ্যবিন্দু কি নিব? আর নিব। আর হচ্ছে ওসি আরটা হচ্ছে দেখো ও বি এর মধ্যবিন্দু নিব হচ্ছে কি কিউ নিব। কি নিব? অঙ্কন, নট বি। কার মধ্যবিন্দু নেওয়া হয়েছে? কিউ, ও বি। আর আর হচ্ছে কি এ বি। এটা খেয়াল করে তারপরে এই চারটা যোগ করবো, এই যে এটা এটা এই যে চারটা যোগ করবো। ঠিক আছে, সুন্দর হয় নাই? ইনফ্যাক্ট হচ্ছে এই যে ভালো করে আঁকলে যদি অ্যাকুরেট ডায়াগ্রাম আঁকা হয় তখন আরো সুন্দর হবে। কিউটা একটু এদিকে নিই। এবার মোটামুটি ঠিক আছে। কি হচ্ছে ওবি এর মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? অঙ্কন। আর আর হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে, দেখো এখন তোমরা আমাকে বলো আর হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এস হচ্ছে কি পরিকেন্দ্র। তার মানে কি কি গণনা করছে এখানে? এস আর এস আর কি হয়ে গেছে? লম্ব হয়ে গেছে। ভেরি গুড। বৃত্তের কেন্দ্র থেকে যে মধ্যবিন্দু যোগ করলে কি হয়? লম্ব হয়। লম্ব আঁকলে মধ্যবিন্দু দিয়ে যায়, ঠিক কিনা? আর যেহেতু এবি এর মধ্যবিন্দু, এস হচ্ছে বৃত্তের কেন্দ্র বা ত্রিভুজের পরিকেন্দ্র, তার মানে মধ্যবিন্দু যোগ করার কারণে এটা কি হয়ে গেছে? লম্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? লম্ব হয়ে গেছে। তোমাদের বোঝানোর জন্য দেখো ত্রিভুজ ইউবি দেখাচ্ছি। এটা নর্মালি পরীক্ষা আসে না, বাট আমি 25 সালে একটা বোর্ডে দেখলাম এটা প্রমাণ আসছে, তোমাদের বইয়ে নাই। তো না করলে সমস্যা নাই, তোমরা অ্যাভয়েড করতে পারবা। বাট বেসিকটা শিখে রাখো, বেসিক গুলা কাজে লাগে ভবিষ্যতে। তোমাদের তো যে এই সম্পদ উপপাদ্য কি 19 শেষ, এই যে আর 1 বছর কষ্ট করো তাহলে হবে। এরপরে আর জ্যামিতি পড়তে হবে না। কি পড়তে হবে না? তখন জ্যামিতি থাকবে শুধু স্থানাঙ্ক জ্যামিতি। কি জ্যামিতি? স্থানাঙ্ক জ্যামিতি। হায়ার ম্যাথের যে 11 করছো, প্রায় 10টা চ্যাপ্টার আছে ইন্টারে। কয়টা চ্যাপ্টার? 10টা চ্যাপ্টার। ফার্স্ট ইয়ার আছে 7টা। ফার্স্ট ইয়ার আছে হচ্ছে হলো না 10টা না 12টা আছে, 12টা। ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে হচ্ছে হলো যে তোমার 3.7 পর্যন্ত আছে সরলরেখা। বৃত্ত আছে 2টা। বৃত্ত তাও স্থানাঙ্ক জ্যামিতি
9টা, আর সেকেন্ড ইয়ারে আরো 3টে আছে, মোট 12টা চ্যাপ্টার। নতুন জিনিস তোমাদের এই সিডিবিতে আছে, গতিবিদ্যা আছে, ক্যালকুলাস আছে, ক্যালকুলাস নতুন, এবং ত্রিকোণমিতি আছে অনেক নতুন। ক্যালকুলাসের মধ্যে ইন্টিগ্রেশন আছে। ম্যাথমেটিক ক্যালকুলেশন আছে, এই জন্য পরে আর কি। ফিজিক্সের কনসেপ্ট ঠিক আছে, ভালো কথা। ওখানে নর্মালি ফিজিক্সের সাথে একটা পার্থক্যটা কি, যে এখানে পার্থক্যটা হচ্ছে এখানে যে ম্যাথ গুলো আছে, ক্যালকুলেশন গুলো মুখস্থ, এবং বেশিরভাগ স্টুডেন্ট যদি বলে দিই এই যে ম্যাথটা কর, একটা কেউ পারবে না, ঠিক বাস্তবে তাই হয়, কেউ পারে না। মানে এমন নয় তার বেসিক ক্লিয়ার না, বেসিক ক্লিয়ার, কিন্তু ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে এটা পারা যায় না। এই জন্য পোলাপানের কাছে কঠিন লাগে, একটু মুখস্থ করতে হয়। মানে ম্যাথ মুখস্থ করতে হয় না, টাইপটা মুখস্থ করতে হয় যে এইভাবে আগাইতে হবে। এখন দেখো আমরা ত্রিভুজ এ ও বি নিলাম, ও বি এর মধ্যবিন্দু কি, কিউ, আর এ বি এর মধ্যবিন্দু কি, আর। দেখো তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা কি, বলো কি বলো? তৃতীয় বাহু কি সমান্তরাল এবং কি দৈর্ঘ্য অর্ধেক, মনে আছে নাকি নাই? তার মানে হচ্ছে কিউ আর যেটা আছে, কিউ আর হচ্ছে কি এ ও এর সমান্তরাল, এবং কিউ আর হচ্ছে কি বলো, হাফ অফ কি এ ও। এটা বুঝে নাই কেউ আছে? এই জন্য আমরা ইচ্ছা করে ওবি এর মধ্যবিন্দু কিউ নিলাম, আর আর নিলাম হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করে যে রেখাটা হবে, সেটা হবে তৃতীয় যে বাহুটা আছে এও, তার কি হবে, সমান্তরাল হবে, এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হবে। একটু সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? নাই। এবার দেখো ত্রিভুজ বিওসি, তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ বিওসি, কথা বলো না। ওবি এর মধ্যবিন্দুকে, আর বিসি এর মধ্যবিন্দুকে পি। তাহলে পি কিউ সম্বন্ধে তোমাদের মতামত কি বলো? ইকুয়াল টু হচ্ছে হাফ অফ কোস। আচ্ছা, একটু লেখো। আমাদের আর একটা ক্লাস লাগবে, আজকে শেষ হবে না, একটা ক্লাস ইনশাল্লাহ, তাহলে 3.2টাও কি শেষ হয়ে যাবে। মনে করো, দেখো এই একটা রেখা, এই একটা রেখা, এই প্রথম রেখা হচ্ছে হলো নিচের যে রেখাটা আছে এটার উপর লম্ব, দ্বিতীয় রেখাটা হচ্ছে লম্ব। তাহলে এই দুইটা রেখা সম্পর্ক কি, সমান্তরাল, এরা পরস্পর সমান্তরাল। দেখো এই কিউ আর হচ্ছে, প্রথমটা থেকে আমরা লিখলাম কিউ আর হচ্ছে এ ও যেটা আছে, এ ও সমান্তরাল, যদি এভাবে লিখি কিউ আর হচ্ছে এডি এর সমান্তরাল, ভুল হবে না? ঠিক আছে, ঠিক আছে।
এও রেখা এডি রেখা কি রেখা, সেমই তো রেখা, সমান্তরাল তো, এডি সেম রেখা। এখন এখান থেকে দেখো এসপি, এসপি হচ্ছে তোমার এখানে হচ্ছে যে সিএফ যেটা আছে, সিএফ, সিএফটা হচ্ছে এবি এর উপর কি লম্ব না? সন্দেহ আছে কোনো? না, এটা তো আঁকাই হয়েছে। আর এখানে আমরা হচ্ছে হলো কি পেলাম যে এস আর হচ্ছে হলো কি, আবার এস আর হচ্ছে এবি এর উপর লম্ব, তার মানে হচ্ছে যে এস আর আর হচ্ছে কি সি এফ পরস্পর কি সমান্তরাল। এবার এখানে এবার হচ্ছে এখানে এবার আসি আমরা আবার পি কিউ হচ্ছে ওসি এর সমান্তরাল, ওসি এডি। আচ্ছা, এগুলা এই যে এখানে একটু ত্রিভুজ গুলা মুছে ফেলি দেখো। এসপি যেটা আছে, এসপি এটা কার উপর লম্ব? এসপি বিসি এর উপর লম্ব। এডি কার উপর লম্ব? বিসি এর উপর লম্ব। তার মানে হচ্ছে এসপি আর হচ্ছে এডি পরস্পর কি সমান্তরাল। এখন এডি এর সমান্তরাল কি পাইছি? কিউ আর। তার মানে কি লিখতে পারি এসপি আর হচ্ছে কিউ আর হচ্ছে সমান্তরাল, কারণ এডি হচ্ছে কি কিউ আর এর সমান্তরাল। এই রেখা সমান্তরাল। আবার বললাম যে এটা এটা সমান্তরাল, তার মানে কি তিনটাই পরস্পর কি সমান্তরাল। এসপি হচ্ছে কিউ আর এর কি সমান্তরাল, কি পেলাম দেখো, এই যে এসপি আর হচ্ছে কিউ আর কি সমান্তরাল, এই দুটো সমান্তরাল পাওয়া যায়। এবার পরের পার্টটা আসে, দেখো এই যে এই পার্টটা, এই পার্টটা এখানে করি। সিএফ হচ্ছে কার উপর লম্ব? সিএফ, সিএফটা কার উপর লম্ব? এবির উপর লম্ব। তারপরে এস আর এটা কার উপর লম্ব? এবির উপর লম্ব। তার মানে এস আর সিএফ কি। আর এইখানে আমরা হচ্ছে যেটা পেলাম যে কিউ আর, কিউ আর ছিল কার উপর লম্ব? কিউ আর এবির উপর লম্ব। কিউ আর হচ্ছে কার সাথে? আমরা এই পাশে প্রমাণ করছি হচ্ছে কি এসপি। আচ্ছা, এখানে এস আর, কিউ আর, কিউ আর কার সমান্তরাল? আচ্ছা, এবার হচ্ছে আমরা করব হচ্ছে পি কিউ এস আর, এস আর, এস আর হচ্ছে কার সমান্তরাল প্রমাণ করলাম? সিএফ এর, সিএফ এর। এস আর কি সিএফ এর সমান্তরাল? হ্যাঁ সমান্তরাল। আচ্ছা, তারপরে হচ্ছে হলো যে কিউ আর এখানে, এই যে পি কিউ হচ্ছে কার সমান্তরাল? ওসি। এখান থেকে পি কিউ সমান্তরাল যদি আমরা সিএফ লিখি ভুল হবে? ওসি রেখা আর সিএফ রেখা সেম না? ভালো করে দেখো এই দুটা কি সেম কিনা। পি কিউ, এবার এই দুটা কম্বাইন করো তাহলে কি হবে, এটার সাথে এটা কম্বাইন করো দেখো। দেখো সবার যেহেতু অনেকগুলো বিষয় বলা হচ্ছে, একটু সবাই এলোমেলো হয়ে যেতে পারে, সবাই ভালো করে ফোকাস করো। ফোকাস, হ্যাঁ। এটা একটা আবার একটু রিভিউ করি, এই দুইটা সমান্তরাল কেন হয়েছে এবার একটু রিভিউ করি। হয়ে গেল। পি কিউ আর ওসি সমান্তরাল কেন হয়েছে বলো? কারণ এই যে ত্রিভুজটা বি ও সি ত্রিভুজে পি ছিল বিসি এর মধ্যবিন্দু, আর কিউ ছিল কি ওবি এর মধ্যবিন্দু, তাহলে পি কিউ যোগ করে কি হবে সেটা ওসি এর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্য কি হবে অর্ধেক হবে। পি কিউ কার সমান্তরাল? ওসি এর সমান্তরাল। ওসি কে সিএফ বলতে পারি, কি বলতে পারি? সিএফ। আর এখানে সিএফ কার উপর লম্ব? আর এস আর কার উপর লম্ব? তার মানে সিএফ আর এস আর পরস্পর কি সমান্তরাল। এটা লিখলাম, তাহলে এটা আর হচ্ছে এটা এই দুটা কম্বাইন করে কি লিখতে পারি? তাহলে এই দুটার সমান্তরাল, তার মানে পি কিউ সমান্তরাল হচ্ছে কি এস আর। তো পি কিউ এটা আর হচ্ছে এটা সমান্তরাল। এবার পি কিউ আর এস কি হয়ে গেছে বলো? সামান্তরিক হয়ে গেছে। তো বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান্তরাল। দুইটা বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল যদি হয় তাহলে কি সামান্তরিক হয়। তো যেহেতু আমরা সমান প্রমাণ করতে পারি নাই, এই জন্য এটার সাথে এটা সমান্তরাল আর এটার সাথে এটা সমান্তরাল প্রমাণ করেছি, ঠিক আছে? বলে পি কিউ আর এস কি হয়ে গেছে বলো? পি কিউ আর এস কি সামান্তরিক হয়ে গেছে।
কারণ বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান্তরাল। হওয়ার পরে দেখো আমাদের কি ছিল, কিউ আর ইকুয়াল টু কি ছিল বলো দেখি। যেহেতু পি কিউ আর এস হচ্ছে সামান্তরিক, তো আমরা এই কিউ আর কে কি লিখতে পারি, এসপি লিখলে ভুল হবে। এসপি লেখা যাবে কিনা বলো। ইকুয়াল টু হাফ অফ এও, হাফটাকে এখন এই পাশে নিয়ে আসলে কি হবে, এও ইকুয়াল টু কি 2 × এসপি, শেষ, প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলছে, এও ইকুয়াল টু হচ্ছে 2 × কি এসপি। দেখো সবাই ভালো করে একটু রিভিউ করো, কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা দেখো। পি কিউ সমান্তরাল এস আর, আচ্ছা পি কিউ আর হচ্ছে এস আর কিভাবে সমান্তরাল হবে? দেখো সিএফ, এই যে সামির হাসান খান, এবির ফুল লম্ব, ঠিক আছে। হুম, তারপরে এস আর, এটা এবি এর ফুল লম্ব, কোনো সন্দেহ আছে? নাই। তার মানে সিএফ আর হচ্ছে এস আর পরস্পর কি সমান্তরাল। ত্রিভুজ এ ও বি দেখতে পাচ্ছ? আচ্ছা, ত্রিভুজ বিওসি দেখতে পাচ্ছ? ত্রিভুজ বিওসি, এই যে এটা বি, এটা ও, এটা সি, ও বি এর মধ্যবিন্দু কে? কিউ। বিসি এর মধ্যবিন্দু কি? এ দুটো যোগ করে কি হয়? পি কিউ। পি কিউ কি হবে? ওসি এর সমান্তরাল, রাইট। ওসি যেটা আছে, ওসি কে যদি আমরা সিএফ লিখি, সমস্যা আছে নাকি নাই? তাহলে দেখো সিএফ হচ্ছে এসআর এর সমান্তরাল, এই সিএফ কার সমান্তরাল? এসআর এর সমান্তরাল। আর এখানে কি পেলাম, পি কিউ কার সমান্তরাল? বি আর সি এর সমান্তরাল। তার মানে এটা সমান্তরাল। এবার বুঝতে পারছি? তুমি শিখো, মানে প্রসেসটা কিভাবে আসছে এটা জেনে রাখো, ভুলে যাও কোনো সমস্যা নাই। তোমার হাতে 11 চ্যাপ্টারটা রয়ে গেছে, তোমার হাতে ভেক্টর চ্যাপ্টার এড হবে। ভেক্টর তোমাদের কাছে ভালো লাগবে, ভেক্টরটা পড়তে হবে, কারণ ভেক্টর হাই লেভেলে 2টা চ্যাপ্টার আছে, জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 কি, হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 ভেক্টর, ফিজিক্স চ্যাপ্টার 2 কি ভেক্টর, ইন্টারে গেলে পাবা। তো এইখানে যেটা তোমার কাজ, তোমার জন্য দরকার, তোমার কোনো ছোট ভাই থাকলে বা ভবিষ্যতে তুমি যদি কোথাও টিউশনি করো বা একটা প্রাইভেট কোর্স করাও, ভালো জায়গায় চান্স পেলে তো তোমার অফার আসবে, তখন একটা দরকার আছে, কারণ নিজের টাকা খরচ করার যে মজা, ঠিক আছে, নিজেরটা ইনকাম করে খরচ করার কোনো মজাই আলাদা। তো সেই জন্য এখন তুমি যদি না জানো, তো বললাম হয়তো তোমার আটকাই দিবে, ওই যে কি পড়ছেন ভাই, কেমনে চান্স পেলেন। তো এই জন্য নিজে এটা নিজে কি অ্যাটলিস্ট আরেকজনের জানানোর জন্য জানা দরকার। ছোট ভাইটা যে দিকে ভাই এটা কেমন হয়েছে, তাহলে তো মান সম্মান যাবে, যাবে না। সব ম্যাথ কিন্তু সব টিচার পারে না, সবাই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট না, ঠিক আছে, সব বিষয়ে এক্সপার্ট না, যেটা আস্তে আস্তে হয়ে যায়। এই যে ম্যাথটা তুলনামূলক আমি ভালো পড়াচ্ছি, তার মানে কি আমি ফিজিক্স পারি না, কেমিস্ট্রি পারি না? কিছু হইলে পারি। বুয়েটে মনে করো কেমিস্ট্রি সবচেয়ে ভালো হয়েছে আমার, 18টার মধ্যে 16টা পারছিলাম। ফিজিক্স পারছি হচ্ছে 18টার মধ্যে 15টা, আর ম্যাথ টিচার ম্যাথে সবচেয়ে কম, 10 থেকে 11টা, 18টার ভিতরে, কথা বুঝতেছো? তো ওটা হিসাব উল্টো হয়। না, কোন আনসার না, মোটামুটি। মানমন্ডল মাঝখানে এমসিকিউ ছিল, সিকিউ ছিল, অনেক কাহিনী করে লেটেস্ট অবস্থা হয়েছে যেরকম ফিজিক্স 20টা, কেমিস্ট্রি 20টা, আর হচ্ছে হায়ার ম্যাথ 20টা সিকিউ। মোট কত? 600 মার্কের পরীক্ষা, 60টা, একটা 10 মার্ক করে, ঠিক আছে। 3 ঘন্টা পরীক্ষা, কয় ঘন্টা? তাহলে একটার জন্য কত মিনিট? 3 মিনিট সময়, কত মিনিট? কোশ্চেন পড়ে বুঝতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এবং একটা পেজের মধ্যে থাকবে, একটা পেজে 3টা কোশ্চেন থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এই জায়গার মধ্যে লিখতে হবে, যে যাতে সারা যাতে বুঝে আর কি। আনসার মিরাটা ইম্পর্টেন্ট। মনে করো তুমি ফিজিক্সের একটা ম্যাথ করে আসছো, সব ক্যালকুলেশন ঠিক মতো করে, লাস্টে ক্যালকুলেটর মান পড়েছে না, তোর ভুল আসছে, তোমাকে 10 দিবে। মানে ওখানে হচ্ছে পুরো সাইকোলজি কাউন্ট করা হয়, যে এই ছেলেটা কি কোনো ইকুয়েশন বা কোনো কিছু ঠিক করছে, সব ঠিক আছে, শুধু ক্যালকুলেটর থেকে হচ্ছে ভুল করছে, ওই জন্য নাম্বার নাও কাটতে পারে। এবার হচ্ছে না, বুঝো নাই। আবার তুমি মনে করো বোঝাবেন দিয়ে আনসার করে দিচ্ছ, কিন্তু মাঝখানে কিছু হয় না, জিরো, ব্যাপারটা এরকম। আবার তুমি মনে করো একটা ম্যাথ শুধু সূত্র বসালে হয়, তুমি সূত্রটা বসাই মানটা বসায় শুধু আছে লেগে, আর তোমার ফুল মার্ক দিয়ে দিবে। এবং ওখানে যেটা হয়, যারা কোশ্চেন করে ওদেরকে আটকায় রাখে, কোশ্চেন যাতে আউট না হয়, বুঝো নাই। পরীক্ষার আগে কোশ্চেন করা শেষ, ওই দিনই পরীক্ষার আগের দিনই রাত্রে প্রিন্ট করবে,
যে টিচার কোশ্চেন করবে ওনাকে বন্ধু করে ফোন টোন রেখে দিবে, ঠিক আছে, একদিনের জন্য। হ্যাঁ, বন্ধু ইয়ে করে রাখে। এবং কোশ্চেন দেখার সিস্টেমও খুবই সুন্দর। মনে করো দায়িত্ব 60টা কোশ্চেন না, এক টিচারের দায়িত্ব দিচ্ছে আপনি 5টা করে দেখবেন, এবং সে সব খাতায় ওই 5টাই দেখবে, সে আর অন্য কোনো ম্যাথ দেখবে না। তো ডিসক্রিমিনেশন হওয়ার কোনো চান্স নাই, বুঝতে পারছো? এবং শুধু তা না, বুয়েটের সিস্টেম, বুয়েটের কিন্তু একটা ইনকাম আছে, তোমরা জানো না? ওই যে বিভিন্ন অ্যাড ট্যাড দেয় না বুয়েট কর্তৃক পরীক্ষিত, ওখানে কিন্তু একটা ইনকাম আছে। এবং আমাদের একবার বিসিও বলছিল যে ওই বিসিটা আমার একসময় প্রবর স্যার ছিল আর কি, পরে উনি বিসি হয়ে গেছিল। তো উনি একদিন আমাদের ক্লাসে বলছিল, বলা মানে একদিন অটো দিতে গেছিল আর কি, যে যেখানে সিস্টেম আছে যে বেশিরভাগ স্টুডেন্ট যদি মনে করে যে আজকে ক্লাস করবে না, তো সবাই চলে গেলে ক্লাসটা হবে না আর কি। তো স্যারও আসতেছে, মানে স্যারের একটা ভালো গুণ ছিল কি, নর্মালি বিসি হলে কেউ ক্লাস ক্লাস নেয় না, স্যার বিসি হওয়ার পরও ক্লাস নিত। তো স্যার বের হয়ে যাচ্ছে, আমাদের সাথে দেখা, সব বাইরে দিচ্ছে, তো বাচ্চারা আসে ভিতরে আসে। তো তখন বললো আর কি, দেখো যে আমাদের বুয়েট হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যেখানে হচ্ছে হলো যারা সরকারকে টাকা ফেরত দেয়, সব ভার্সিটি গুলা কি করে খেয়ে দেয়ে আরো বলে যে আমাদের শেষ, আরো ঘাটতি আছে, যেরকম বুয়েট হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যদি দেখি যে সরকারের যে বাজেট, এই বাজেট ফিল আপ হওয়ার পরে অতিরিক্ত টাকা রয়ে গেছে, ওই টাকাটা আমরা সরকারকে ফেরত দিয়ে দিই, যেটা বাংলাদেশের মতো জায়গা অবিশ্বাস্য। তো এই যে এই টাকাটা কোথেকে আসছে তুমি হিসেব দিলে, মনে করে একটা রিক্সাওয়ালা যদি একটা লাইসেন্স করতে যায় তার 15,000 টাকা লাগে, লাগে না? বা যেরকম অটো চালাচ্ছে ওদের টাকা লাগে না? এই টাকাগুলো দিয়ে সরকার চলে, আর সরকার দিয়ে ফান্ড করে। তো তোমরা যে ক্লাস মিস দিচ্ছ, ক্লাস মিস দিবে না, ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের যে এই যে খরচ যেটা হয়, এই খরচের টাকা কোথেকে আসে? শ্রমজীবী রিক্সা চালক এদের ঘামের টাকা দিয়ে আসে, আসে না? বইটা পড়তে কয় টাকা লাগে? বইটা অতি অল্প টাকা লাগে, টাকা লাগেই না বলতে গেলে, খুবই সামান্য, মানে ওখানে সেশন ফি খুবই সামান্য। ওরা তোমার একটা টিউশনি করলে দেখবে যে ওটা ওর টাকা দেওয়ার পরও আরামসে মনে করো খাইতেছে ঘুরতেছে ফিরতেছে, কিছুই হবে না, লাগবে না। আচ্ছা, বর্তমানে তোমরা যদি স্টার্টিং করো 8 থেকে 10 তো মিনিমাম পাবাই, স্টার্টিং এ মিনিমাম 10 ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, হতে পারে এটা স্পেশাল কিছু যদি হয়। ওকে, টাকা পয়সা তো চিন্তা করবো না, তাই লাইফ শেষ। ওটা হচ্ছে হলো জাস্ট হচ্ছে কি, ওই যে বললাম যে একটা থাকলো, বাবার থেকে নিলে না, নিজে একটু করলাম, খরচ করলে ভালো লাগবে। বাট লোভ লোভ করলে আবার কিন্তু শেষ, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, লোভ করা যাবে। তোমাদের লেখা শেষ, বাকি আছে কারো লেখা? লিখে না, লিখে না। হুম? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাস্টে একটু সময় আছে, আমি তোমাদের ওই যে নববিন্দু বৃত্তটা আবার একটু বলে দিই, মনে আছে নববিন্দু বৃত্ত? আচ্ছা, এটা আর লেখার দরকার নেই, নববিন্দু বৃত্ত এটা বলে শেষ করে আসবে। দেখো, নব মানে কি? নয়, নব মানে কি? মানে 9টা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত। এই নববিন্দু বৃত্ত কিন্তু ত্রিভুজের, কার? ত্রিভুজের, একটা ত্রিভুজের 9টা বিন্দু লাগবে। এখন এই 9টা বিন্দু হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়। সহজ সহজ, তিনটে পেয়ে গেলাম। তিনটে বিন্দু কি? এই তিনটে বিন্দু কি? তিনটা বাহুর কি মধ্যবিন্দু গুলা, এটা একটা, এটা একটা, এটা একটা। তারপরে শীর্ষ থেকে বিপরীত বাহু প্রকৃত কি লম্বতয়ের পাদ বিন্দু ত্রয়, মানে এই যে বিন্দুগুলোকে কি বলা হয়? পাদ বিন্দু। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, কয়টা হলো? 6টা গেল। আর বাকি আছে কয়টা? 3টা। তাহলে 1 নাম্বার হচ্ছে কি বলো, বাহুগুলার কি, বাহুগুলোর মধ্য বিন্দু ত্রয়। 2 নাম্বার কি, শীর্ষ থেকে, শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর, দেখো চাইনিজ লেখা লিখতেছি, মানে অঙ্কিত লম্বত্রয়ের, লম্বত্রয়ের পাদ বিন্দু ত্রয়। রেকর্ড দেখে লিখে নিও। 6টা গেল, আর 3টে, দেখো বাকি 3টা একটু করে আছে। লম্ব কেন্দ্র এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু ত্রয়। লম্ব কেন্দ্র কোনটা? ও, এই যে চার শীর্ষবিন্দু, এই যে এটা একটা, পাচ্ছো? এটা একটা, এই আরেকটা শীর্ষ, এটা, এটা একটা যেটা কিউ ছিল, এটার মধ্যবিন্দু এটা একটা। মোট কয়টা? 3টা। তাহলে মোট কয়টা হলো? 9টা।
এই যে এই 9টা একই বৃত্তের উপর অবস্থিত। না, এটা এগুলোর কোনো প্রমাণ কোথাও নাই। প্রমাণ নাই মানে এটা পাওয়া পাওয়া গেছে আর কি। কোনো বই আমি খুঁজে পাইনি। যে এই 9টা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত। এখন এই বৃত্তের কেন্দ্র মনে করো এখানে আছে। এটা হচ্ছে এটা হচ্ছে পরিবৃত্ত, এটার ব্যাসার্ধ মনে করো R1। আর পুরো ত্রিভুজের পরিবৃত্ত এটা হচ্ছে কি আর, এটা কোনো প্রমাণ নাই। তো এই সম্পর্ক হচ্ছে কি R=2 কি R/2। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা কি আসছে এখান থেকে নাকি ভবিষ্যতে আসবে, কারণ বোর্ড পরীক্ষায় প্রচুর আসে। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের কি পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক অর্ধেক হয়। শূন্য হবে। ঠিক আছে, আজকে এটুকু থাকবে।